নমস্কার, এশিয়ানেট নিউজ বাংলায় আমি অনুলেখা। আজকে চলে এসেছি অল বেঙ্গল মেন ফোরামের সম্পাদক নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে। নন্দিনীদের সঙ্গে আজকে কথা বলবো পুরুষের অধিকার নিয়ে। আচ্ছা দিদি, সবার আগে যেটা জানার, যেটা তুমি সমস্ত ইন্টারভিউতে বলে এসেছো, তাও আরও একবার জিজ্ঞেস করছি যে এই যে একজন মহিলা হয়ে পুরুষের পাশে দাঁড়ানোর এই যে ইচ্ছেটা, এই আগ্রহটা কিভাবে এলো? প্রথম কথা এটা বলতে চাই যে আজ পর্যন্ত যত ইন্টারভিউ দিয়েছি প্রায় সবারই প্রথমে এই প্রশ্ন থাকে। সেখানে আমার একটা কথা বলবার আছে যে আজকে পৃথিবী জোড়া মেয়েদের জন্য যত কাজ তার তো অগ্রগণ্য পুরুষেরাই। আমাদের ভারতবর্ষের কথাই যদি ধরি, সতীদাহ নিবারণ থেকে মেয়েদের পড়াশোনা, মেয়েদের বিধবা বিবাহ বা যা কিছু আজ পর্যন্ত, তাতে তো অগ্রগণ্য পুরুষেরা। যত আমরা আইন পাচ্ছি, যা কিছু হচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে কেন প্রশ্ন ওঠে না? তাদের ক্ষেত্রে কেন এটা ভাবা হয় না যে তারা এটা করবেন? মানে এটাকে ধরে নেওয়া হয় পুরুষ মানুষ এটা করতে বাধ্য, বা পুরুষ মানুষই তো এটা করবেন। যেরকম আমাদের সবসময় সংসারে ভাবা হয় রোজগার পুরুষ মানুষই মেনলি করবেন, দায় দায়িত্ব সব পুরুষ মানুষেরই, তাদেরকেই নিতে হবে, তারাই প্রোভাইডার, তাই না? বা আবার অপরাধের ক্ষেত্রে তারাই প্রিডেটার, মেয়েরা শুধু ভিকটিম, এরকম ভাবা হয়। তাহলে এক্ষেত্রেও কি তাই দাঁড়ালো? কারণ আমি একজন মহিলা হয়ে, বা আরও যে আমরা মেয়েরা কাজ করি ছেলেদের জন্যে সারা ভারতবর্ষে যে 3-4 জন মহিলা কাজ করি, তাহলে কেন এটা ধরা হয় না যে আমরাও করতে পারি এ কাজটা? সেই একই ব্যাপারটা কিন্তু, যে মেয়েরা সবসময় ভিকটিম হবে, ছেলেরা প্রিডেটার। অর্থাৎ ছেলেরা সবসময় এগুলো করবেন, মেয়েদের জন্য কাজ করবেন, মেয়েদের উদ্ধার করবেন, নারী পাচার চক্র রোধ করবেন, আর মেয়েরা এগুলো করতে পারবে না ছেলেদের জন্য। কেন? মানে এগুলো করতে গেলেই শুনতে হবে আপনি কি মহিলা? উনি নিশ্চয়ই মহিলা নন, উনি কিছুতেই, উনি হয় হিজড়ে নয়, লেসবিয়ান নয়, এটা নয় সেটা। কেন? আমি এটা বুঝতে পারছি না। মানে আমি একজন মহিলা হয়ে আমি কেন এটা করতে পারবো না পুরুষ মানুষের জন্য এই কাজটা? হয়তো সমাজে মেয়েদের সঙ্গে অত্যাচারের সংখ্যাটা অনেক বেশি। কি করে জানা গেল? কোথায় হয়েছে হিসেব? একটা মেন্স কমিশন পর্যন্ত এদেশে নেই, তাহলে হিসেব কোথায় হয়েছে? পুরুষ মানুষ তো কোনোদিনও বললেনই না তাদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে। আমি তো বলিনি কোনোদিন মেয়েরা অত্যাচারিত নন, কিন্তু হিসেব কোথায় হয়েছে যে পুরুষ মানুষের সঙ্গে কি অত্যাচার আর মেয়েদের সঙ্গে কি অত্যাচার? যে অত্যাচার চোখে দেখা যায় না সেটা অত্যাচার নয়। একটা পুরুষ মানুষ তো সব জায়গায় গিয়ে অত্যাচারিত হন, মেয়েরাও যেমন হতে পারেন কর্মক্ষেত্রে, পুরুষ মানুষও তো হন। অত্যাচারের ধরনটা ডিফারেন্ট, তাই না? তাহলে আচ্ছা, যেহেতু পুরুষদের নিয়ে আপনি কাজ করেন, আর মুশকিলের ব্যাপারটা হচ্ছে মেয়েদের অত্যাচারটাকে শুধু না সেক্সুয়াল টর্চারের মধ্যেই ডিফাইন করে রাখা হলো, কিন্তু একটা পুরুষ মানুষের সব রকম অত্যাচার হতে পারে। এইটাই হচ্ছে গন্ডগোল। একদিকে ঠিক। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেটা হয় সেটা হলো যে মেয়েদের কর্মজগৎ হোক, মেয়েদের রাস্তাঘাটে হোক, বা বিভিন্ন জায়গায় মেয়েদেরকে অ্যাবিউজ করা হয়, যেটা আমরা এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়ার জন্য সবাই মিটু বলে লিখছে, এবং হচ্ছে, সত্যি কথাই হচ্ছে। ছেলেদের ক্ষেত্রেও কি একই রকম হয়? যেহেতু আপনি ছেলেদেরকে নিয়ে কাজ করেন, কে বললো হয় না? সেটা তো হাইলাইট। হ্যাঁ, এবার হচ্ছে হাইলাইটেড হয় না। একটা ছেলে, আমার কাছে তো এরকম আছে, আমার কাছে কেন, অনেক জায়গায় অনেক কিছু আছে যেখানে অনেক মহিলা বস একজন পুরুষ অধস্তন কর্মচারীকে, আমার নিজের জানা ঘটনা আছে, অধস্তন ছেলে কর্মচারীকে নানান রকম প্রস্তাব দিয়েছেন, ছেলেটি চাকরিও ছাড়তে বাধ্য হয়েছে। ছেলেটি সেখানে কেন মুখ খোলে না? কারণ হাসির খোরাক হবে। তার বন্ধুরা কি বলবেন জানেন তো তাকে? পুরুষ বন্ধুরাই, ইস আমার এরকম সৌভাগ্য হয় না, আমি এই প্রশ্নটা করতে যাচ্ছি, তাই জন্য সে বলে না তার বাড়িতে। এবং তার বাড়িতে কি বলা হবে বলুন তো? তুই এই কারণে চাকরি ছেড়ে দিলি, মানে মোটা টাকা চাকরিটা চলে গেল না? তার বাড়িতেও তো কেউ তার প্রতি সহানুভূতিশীল হবেন না, এই জন্য তিনি বলতে চান না। তো বিশ্বাস তো করবেই না, আর বাড়িতেও এই কথা বলা হবে তাকে। তাহলে ছেলেদের বলার জায়গাটা কোথায় বলুন তো? তাহলে কোথায় প্রমাণিত হলো বা বিচার করা গেল যে ছেলেরাও এসবের শিকার নন? তার পুরুষ বসও কিন্তু এরকম প্রস্তাব তাকে দিতে পারেন, কারণ গে পুরুষ মানুষের সংখ্যাও তো কিছু কম নয়। আমরা কি কখনো এগুলো ভেবে দেখেছি? চাকরি নিয়ে যে কথাটা হলো, যে একটা মানুষ সমাজের ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা রয়েছে যে ছেলেরা, আমি আরেকটা কথা এই প্রসঙ্গে আপনাকে বলি, যে বিভিন্ন ইন্ডাস্ট্রি, যে খেলাধুলা হতে পারে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি হতে পারে, সেখানেও কি পুরুষ মানুষ এগুলোর মুখোমুখি হন না? যে ইন্ডাস্ট্রি যাদের দ্বারা শাসিত হয় সেখানে তারা কিন্তু পুরুষ মানুষকেও এগুলোর মধ্যে ফেলেন। কাস্টিং কাউচ কিন্তু পুরুষ মানুষের জন্যও হতে পারে, মেয়েদের জন্য হয় না তো বলিনি? পুরুষ মানুষের জন্যেও হয়, এইটা স্বীকার করতে শিখুন। এটা আমাদের বক্তব্য ছিল সবসময়। কোথাও মেয়েদের এতটুকু ছোট করা নয়, বা তাদের জন্য হয় না এটা বলার নয়। আর পুরুষ মানুষ কেন বলতে পারেন না, তার কারণ হচ্ছে এগুলো। ছেলেরা, এই যে যেটা একটু আগে আপনি বললেন যে সমাজে ছেলেরা যাবে অর্থ উপার্জন করতে, এবং সেটাই স্বাভাবিক, এখন মেয়েরা উপার্জন করছে, কিন্তু মেয়েদেরটা কিছুতেই এখনো নেসেসারি হয়ে ওঠেনি। এখানে আমার সবচেয়ে দুঃখ লাগে। না না না, কে বলেছে আপনাকে এই কথা? না না, সেটা আমরা বদলাতে কেন পারলাম না?
এটাই আমার কাছে দুঃখের বিষয় মনে হয়। মেয়েদের রোজগার এখনো কেন অপশনাল হয়ে রইলো? একদম। এটা তো মেয়েদের দায়িত্ব ছিল আমাদের, যে আমরা এটাকে নেসেসারি করব। আমরাও কি কেউ চেয়েছি? বহু মেয়ে আমরা বাচ্চা হওয়ার পরেই বলছি আমরা হোম মেকার হবো, বাচ্চা দেখবো, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। কেন? অনেক মেয়ে আছেন, আমি চিনি তাদেরকে, তারা দুম করে চাকরি ছেড়ে দিয়ে বলছেন আমি এবার বাড়িঘর সামলাবো, বাচ্চা দেখবো, আর চাকরি করবো না। ছেলেরা বলতে পারেন এটা ইচ্ছে করলে? তাহলে মেয়েদের জন্য কেন সেই দিন আসছে না, যেটা মেয়েরা নিজেরা মনে করছেন না আমি কিছুর বিনিময়ে চাকরি ছাড়বো না, বাচ্চা ঠিক মানুষ হয়ে যাবে? কেন এটা মেয়েরা ভাবছেন না? কেন মেয়েরা এটা জরুরি মনে করাতে পারছেন না যে না আমার চাকরিটা আমার নেসেসিটি, আমার চাকরিটা আমার অপশনাল নয়? এটা তো মেয়েদের দায়িত্ব ছিল মনে করানোর, রুখে দাঁড়ানোর। কোনো বিয়ে হলো, শ্বশুরবাড়ি বলছে আর উনি চাকরি ছেড়ে দিচ্ছেন কেন? শ্বশুরবাড়ি থেকে চাপ আসে, থাকতেই পারে চাপ, কিন্তু উনি কেন সেই চাপের কাছে মাথা নিচু করবেন? আমি এটা বুঝতে পারছি না। আমার উপরে অনেকে আবার ছেলেরাও রেগে যেতেই পারেন, কিন্তু আমি বুঝতে পারছি না কেন মেয়েরা এখানে মাথা নিচু করবেন। আচ্ছা, গ্রামের আমরা তো শুধুমাত্র শহরের কতগুলো বরং গ্রামের মেয়েরা অনেক স্মার্ট, হ্যাঁ আমি সেটাই জানতে চাইছি যে অনেক স্মার্ট। তারা কিন্তু নিজেদের আমার আপনার বাড়িতে যারা কাজ করছেন হয়তো দূর দূর থেকে আসেন, আপনি বলে দেখুন তো তারা কাজ ছাড়বেন? কেউ ছাড়বেন না, কিন্তু তারা কেউ ছাড়বেন না, কারণ তারা জানেন ওটা তাদের প্রাইড। ওই কাজ করে হয়তো খুব কম টাকাই রোজগার করেন, কিন্তু ছাড়বেন না। খুব রুরাল এরিয়া থেকেও কি পুরুষদের অত্যাচার সম্পর্কে ঘটনা আসে? মানে একদম অশিক্ষিত। দেখুন আমাদের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লোক আসেন। হ্যাঁ, হিন্দু থেকে মুসলিম থেকে খ্রিস্টান জৈন শিখ সবাই আসছেন। ভাবার কোনো কারণ নেই, মুসলিম পুরুষরাও খুব ভালো আছেন, প্রচুর আসেন। কাজে আমাদের কাছে সবাই আসেন। এই জন্য আমি সবসময় বলি আমার কোনো ধর্ম নেই, আমার কোনো বর্ণ নেই, কোনো রাজনীতি নেই, কিচ্ছু নেই। আমি একটাই ধর্ম বর্ণ রাজনীতি মেনে চলি, সেটা পুরুষ মানুষ। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, সেটা হলো যে সমস্ত পুরুষরা আসেন বা যে সমস্ত পুরুষরা অত্যাচারিত হচ্ছেন, তারা প্রত্যেকে, কিছু তো আইন পুরুষদের জন্য রয়েছে, কিচ্ছু নেই, সবাই কিচ্ছু নেই। যেটা আছে এটা বুদ্ধি করে কাজে লাগাতে ওনারা জানেন না। হ্যাঁ আমি সেটাই এই ধরুন আজকে মারধরের আইন, হ্যাঁ, যেটা আগে 323 ছিল, এখন 115/2 হয়েছে। এবার সেটাকে আপনি কাজে লাগাতে পারছেন না। আপনার ওয়াইফ আপনার গায়ে হাত তুললে, বা ওয়াইফের বাবা বা মা বা শালা কেউ এসে আপনার গায়ে হাত তুললে আপনি সেটা কাজে লাগাতে পারছেন না। আপনিও গিয়ে কিন্তু মারামারির আইনে কাজে লাগাতে পারেন, কিন্তু আপনি লাগাচ্ছেন না। কেন? আপনার প্রেস্টিজে লাগছে। আপনার বাড়ির লোক বলে ছেড়ে দে বাবু, করিস না, বাড়ির কথা বাইরে যাবে। কিন্তু আপনি হাত না লাগালেও আপনার ওয়াইফ কিন্তু আপনার সম্বন্ধে 85-86 করতে চলে যাচ্ছে। এটা আপনি বুঝতেই পারছেন না। প্রথম কথা পড়াশোনা নেই, এ মেল ইগো না, এটাকে আপনি ইগো ভাববেন না। না 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 না, একদম ভুল। আপনারা ভুল জিনিস নিয়ে, আপনারা যেহেতু এই কাজটা করেন না তাই আপনারা কেউ জানেন না। আপনারা না কতগুলো ওই কথার মধ্যে সারাদিন ঘুরে বেড়াচ্ছেন, আপনারা মেয়েরাও। খুব গন্ডগোল আপনাদের। আপনাদের যেমন বলা হয় মেয়েদের নাকি মানিয়ে নিতে বলা হয়, ছেলেদের কী অর্থে মানিয়ে নিতে বলা হয় আপনাদের কোনো ধারণাই নেই। সারাদিন আমাদের এখানে ছেলেদের পরিবাররা আসেন, তো বাবা মারা সারাক্ষণ পট্টি পড়াচ্ছেন, বাবু ছেড়ে দে একটু মানিয়ে নে, আমাদের পরিবারে কোনোদিন এরম হয়নি, পাড়ায় কি জবাব দেবো, আত্মীয়দের কি জবাব দেবো, ছেলেরা ভাবছেন অফিসে কি বলবো গিয়ে। তারা সারাক্ষণ মানিয়ে নেওয়ার খেলা খেলছেন। মানিয়ে নেওয়াটা একলা মেয়েদেরকে বলা হয় না, বরং আজকাল মেয়েদের বাড়িতে বরং উল্টে বলা হয়। আমি সবার কথা বলছি না, এখনও হয়তো অনেক মেয়েকে বাড়িতে এরকম বলা হয়, আসলেই জায়গা হবে না, কিন্তু বেশিরভাগ যারা মোটামুটি সচ্ছল বা আরবান বাড়িটারি তাদেরকে বলা হয় তুই চিন্তা করিস না, তুই বাড়ি চলে আসবি। বিয়ের আগে থেকেই বলে দেওয়া হয় তাদেরকে। সেটা হচ্ছে যাই হোক না কেন, কোনো একটা নিউজ হোক, কোনো একটা ঘটনা ঘটুক মেয়েদের নিয়ে, কেউ একটা কিছু কনফেস করুক, সবার আগে আপনার ছবি দিয়ে বলা। না আমি এখন দেখুন, আমি এখন সমাজগুরুর পর্যায়ে উপনীত হয়ে গেছি। এপেস্টন ফাইলেও আমি কেন কথা বলি না, অভয়া হলেও আমি নাকি কথা বলি না, আরও কী সব হয়, আমি কেন কথা বলিনি? আরে মশাই, সব বিষয়টা আমার কথা বলার বিষয় নয়। এপেস্টন ফাইল একটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের জিনিস, সেখানে তাবর রাষ্ট্রপ্রধানরা চুপ করে আছেন, সেখানে আমি কে কথা বলার? কিন্তু বলছেন আমি কেন কথা বলছি না। জানেন কি আপনারা এগুলো নিয়ে আপনারা জানেন কি যে আপনারা এইসব বোকা বোকা কথা বলেন সারাক্ষণ? সব বিষয়ে কথা বলা এ তো ফেসবুকের জনগণের একটা স্বভাব, কিন্তু সব বিষয়ে যে কথা বলতে নেই এটাই হয়ে গেছে মুশকিল। এটা লোকে জানেন না। কত যে সেন্সিটিভ ইস্যু আছে, কত যে বিষয় আছে যে সব বিষয়ে কথা বলতে নেই, এটাই ওনারা শেখেননি। সব বিষয়ে আমি কেন কথা বললাম না, আমার একটা ছবি দিয়ে আমি কেন কথা বললাম না? আরে আমি কি সমাজগুরু? আমি একটা খুব নিশ সেক্টর নিয়ে কাজ করি, তার নাম পুরুষের অধিকার। আমি সেখানটা নিয়ে নিশ্চয়ই কথা বলি এবং যথাসম্ভব চেষ্টা করি মেয়েদেরকে ছোট না করেই কথা বলতে। কিন্তু যেই একটা পার্সেন্টেজ মহিলা অন্যায় করছেন, ভুল কাজ করছেন এবং তার ফলে অন্য মহিলাদেরও অসুবিধে হচ্ছে, আমি পুরুষদের অসুবিধে ছেড়েই দিলাম, সেখানে আমি বলছি, বলবো,
হুম। কারণ আমি দেখছি প্রতিদিন আমার অফিসে পুরুষ মানুষ এবং তাদের পরিবার, যার মধ্যে বহু নারী আছেন, কিভাবে নাজেহাল হচ্ছেন সেটা আমি বলবো। আচ্ছা, এই যে দিনের পর দিন প্রত্যেক দিন প্রচুর সম্পর্ক ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, তো এক্ষেত্রে কি মানে মহিলারা তো দায়ী অবশ্যই, পুরুষ নারী উভয়ই দায়ী। হ্যাঁ আমি বলছি উভয়ই দায়ী, কিন্তু এই যে একটা সবার একটা মতামত আর চিন্তা ভাবনা আছে যে মেয়েরা বেশি উন্নত চিন্তা করছে না, মেয়েরা অ্যাডজাস্টমেন্ট না 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 না, আমি দেখুন, আমি খুব পরিষ্কার এই ব্যাপারে পুরুষ মানুষকে আমি সবসময় বলি, আপনি আজকে দাঁড়িয়ে যদি আপনার মা যেরকমভাবে সংসার করেছেন আর ঠাকুমা করেছেন সেই চিন্তা নিয়ে যদি আজকে বিয়ে করে সংসার করতে চান, সংসার টিকবে না। কারণ সেদিন আর নেই, সেদিন নেই। আজকের মেয়েরা সেভাবে সংসার কেন করবেন? তারা অনেকেই অর্থনৈতিকভাবে স্বাধীন, তাদের চিন্তাভাবনা অন্যরকম, তারা সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় আছেন, তারা এত অ্যাডজাস্ট কেন করবেন? করবেন। আপনার মা যেটা করেছে না, ঠাকুমার কথা তো ছেড়েই দিন, তাহলে মাকে কোনোদিন জিজ্ঞেস করেছেন তার কী কী না পাওয়া ছিল, বা বাবার কী কী না পাওয়া ছিল? আপনিও কি তাই? আপনি তো তাই নন। কিন্তু আজকের মেয়েরাও অতখানি অ্যাডজাস্ট করতে প্রস্তুত নন। তাহলে আপনাদের অনেক ভাবনা চিন্তা করে বিয়ে থা করতে হবে। কিন্তু আপনি বউ নিয়ে এসেই ভাববেন আমার মা যেরকম করেছিল আমার বউ কেন করছে না, এটা কিন্তু হবে না। এতে আবার দেখবেন বহু পুরুষ মানুষ আমার উপর রেগে যাবেন। কিন্তু আমার কাছে খুব সত্যি কথা যেটা, সেটা সত্যি কথা। আজকের মেয়েরা তো এটা করবেন না, তাদের কাছে অনেক অপশনস আছে নানান বিষয়, তো তারা কেন এটা মানবেন না? এই যে পরকীয়া সম্পর্ক, এক্ষেত্রে তো ছেলে মেয়ে নির্বিশেষে পরকীয়া সম্পর্ক। দেখুন, পরকীয়া টরকীয়া নিয়ে কথা বলে না বিশেষ লাভ নেই, কারণ আমাদের দেশে পরকীয়া আজকে নতুন কিছু নয়, এবং পরকীয়া এখন আইন সিদ্ধ। আইন সিদ্ধ তো আমাদের দেশে না, তো পরকীয়া নিয়ে কথা বলে আপনি কি করবেন? পরকীয়ার যে প্রমাণ জোগাড় করলে হয়তো মেনটেনেন্স খানিকটা বন্ধ করা যায় কি কথা, সে প্রমাণ জোগাড় করা দুঃসাধ্য ব্যাপার। খালি পরকীয়া নিয়ে শুধু শুধু কতগুলো কথা বলে কোনো লাভ নেই। এই এত বড় দুনিয়ায়, এত সোশ্যাল মিডিয়ার এক্সপোজারের যুগে মেয়েরাও অনেক বেরোচ্ছেন, ছেলেরা তো আগে থেকেই বেরিয়েছেন, সব কিছু করে আজকের দিনে সব বন্ধ করা একটা স্বপ্ন হবে না। আচ্ছা, প্রত্যেকের জীবনে কাজ করতে গেলে এরকম হয় না যে খুব একটা ভয়ঙ্কর কোনো একটা ঘটনা শুনলাম, বা খুব একটা যেটা সমাজকে বলা উচিত বা সমাজের জানা উচিত যে এরকম ঘটনাও ঘটছে, সেরকম কোনো ঘটনা আপনার মনে রয়েছে? সবসময় আমাদের এখানে সবকিছুই আছে, একটু বলতে চাইবেন যে না না সবকে আমাদের দেখুন, আমাদের ব্যাপারটা হয়ে গেছে সেই ডাক্তারদের মতোই, বড়কে বড় অপারেশনও আমাদের মনে হয় না, মনে হয় নিশ্চয়ই বাঁচিয়ে নেব, সেরকম আমাদের কাছে আর কোনো কিছু লাগে না। কিন্তু আমাদের এখানে এরকম মা এসেছেন যে মানে তার ছেলের বউ ধর্ষণের মামলা দিয়েছে বলে তার হাজব্যান্ড সুইসাইড করেছেন, এরকমও আছে ঘটনা, অনেক কিছু আছে। এরকম বাবা আছেন 3.5 বছরের মেয়েকে দিয়ে পক্সো খেয়েছেন, তার চাকরিতে তিনি খুব উচ্চ পদে আসীন ছিলেন, তার চাকরিটিতে তিনি সাসপেন্ড হয়েছেন, আছেন এরকম কত জানতে চান। অতি নামকরা প্রতিষ্ঠানের মানে একদম মানে সর্বোচ্চ কর্তা এসেছেন, যিনি তার মানে ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসের গণ্ডগোল ধরে ফেলেছিলেন বলে সেই মেয়েটিকে তিনি ভালো করে চেনেনই না, তিনি তার সম্বন্ধে শ্লীলতাহানির অভিযোগ দিয়েছেন, কত জানতে চান রোজ রোজ। এই সাধারণ 498-এ ডিবি আর এইসবের তো ছেড়েই দিন, রোজই আসছে। আচ্ছা, দিনের শেষে তো প্রত্যেকেরই একটা একটি ঘটনা খুব মজার হয়েছিল, সেও কলকাতার একটি নামী কলেজ, তার কর্ণধার, তার সম্বন্ধে 62 জনকে রেপ করার কেস এসেছিল, তিনি নাকি 62 জনকে রেপ করেছিলেন। না, যেহেতু কেঁদে কেটে অস্থির ছেলেটি, মানে অল্প বয়সী ছেলে, খুব মানে কী করবে বুঝতে পারছিল না। আমি শুধু একটাই প্রশ্ন আসার পরে করলাম, কি 62 জন পরপর এসেছিল? মানে আমাদের ক্ষুদ্র বুদ্ধি কী বলে, ও যদি 62 জনকে রেপ করে থাকে তাহলে প্রথম জন না হোক দ্বিতীয় জন তো বেরিয়ে গিয়ে বলবে আমাকে রেপ করা হয়েছে। 62 জন ওর নামে অভিযোগ করেছে। আমি শুধু তোকে ওইটা বললাম যে এই যে কান্নাকাটি করছিস, তা 62 জন কি পরপর এলো? তাহলে বলতেই হবে যে ওনারা ব্যাপারটা ভালো লাগছিল ওনাদের, নয়তো কেন 62 জন পরপর আসবে, তাই না? এটা মুখের কথা না। এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথায় এলো, সেটা হলো যে অনেক সময়তেই অনেক জায়গায় হয়, সেটা সব জায়গাতেই হয়, যে অনেকে ভুয়ো অ্যালিগেশন নিয়ে আসে, অনেক, তার ফলে মেয়েরা নিজেদের ক্ষতি করছেন। ছেলেদের দেখুন, ছেলেদের যা হওয়া তা তো হবেই, কিছু কেউ আটকাতে পারবে না, কিন্তু আমার কথা হচ্ছে মেয়েরা নিজেদের ক্ষতি করছেন। কারণ আজকে আপনি 3টে ভুয়ো রেপ কেস শোনার পরে 4 নম্বরটায় আপনার সন্দেহ জাগবে মেয়ে হিসেবে, যেটা ঠিক তো? আবার মিথ্যা অ্যালিগেশন দিল তো সবার ক্ষেত্রেই তাই, সেটা যদি বধূ নির্যাতন হয়, ডোমেস্টিক ভায়োলেন্স হয়, রেপ হয়, যা হয়, মিটু হয়, সব কিছুর ক্ষেত্রে আপনার মেয়ে হিসেবেই সন্দেহ জাগবে। এটা আবার ভুয়ো কেস না তো? আজকাল থানায় থানায়ও এরকম মনে হচ্ছে সবার, আইনজীবীরাও ভাবছেন, আপনারা দেখবেন জার্নালিস্ট হিসেবেও মনে হবে, মেয়েদেরও মনে হতে শুরু করেছে যেটা ভুয়ো না তো। অনেক মেয়েও তো লেখেন, ফেসবুকে দেখি। এবং একটি ছেলের সাথে যদি কোনো একটা খারাপ হয়, কোনো একটা অ্যাবিউজমেন্ট হয়, তাহলে সেটা নিয়ে একটা ভীষণ বিচ্ছিন্ন মিমের আকার নিয়ে নেয়। মেয়েদের সঙ্গে হলেও হবে এরপরে, মেয়েরা বুঝতে পারছেন না। পরিবর্তন দেখুন, মেয়েদের সঙ্গে এখনো এটা নিয়ে কেউ খুব একটা সাহস করতে পারেন না, কারণ যদি সাইবার লয়ের আন্ডারে পড়ে যায় বা কোনো কিছু করে, কিন্তু এরকম চলতে থাকলে একদিন সেটাও হবে।
তাহলে এই যে একটা শিক্ষা যে এবার জিনিসটা সমান সমান হওয়া উচিত বা ছেলেদের জেন্ডার নিউট্রাল ল তো অবশ্যই হওয়া উচিত, কিন্তু দেখুন জেন্ডার নিউট্রাল হওয়া ল অত সোজা কথা নয়। এই জন্য আমাদের এখনকার দাবি একটা মেন্স কমিশন। আচ্ছা একটা মেন্স কমিশন হলে হয়তো খানিকটা সোজা হবে, কারণ তখন না এই যে আপনি বলছেন মেয়েরা অনেক বেশি অত্যাচারিত, তখন জানা যাবে বছরের শেষে এনসিআরবি ডেটা থেকে যে অত্যাচারের ঘটনা কাদের জন্য বেশি হচ্ছে। কারণ আজকাল তো এখনও তো মেয়েদের ছেলের বাড়ির মা বোনেরাও কোথাও যেতে পারে না, তখন হয়তো ওখানে জানাতে পারবেন, কারণ উমেন্স কমিশন তো জেনারেলি তাদেরকে খুব একটা এন্টারটেন করেন না, আজকাল একটু একটু করতে শুরু করেছেন। তো তখন তারা যদি ওখানে গিয়ে বলতে পারেন, তখন আপনারা জানতে পারবেন যে সত্যি ছেলেরা কতটা অত্যাচারিত, ছেলেদের পরিবার কতটা অত্যাচারিত। তখন থানাতেও হয়তো রিপোর্টটা নেওয়ার কথা ভাবা হবে। এখনও ছেলেরা করছেন মেল, কিন্তু সেটা তো কোনো যুক্তিগ্রাহ্য জিনিস হিসেবে তৈরি হচ্ছে না যে যাদের থেকে এনসিআরবি বছরের শেষে নিতে পারে। আমাদের থেকে তো নেন না ওনারা, তাই না? একটা মেন্স কমিশন হলে সেটা একটা রাষ্ট্রের জিনিস হবে, সরকারের জিনিস হবে, যেখান থেকে রিপোর্টটা হয়তো নেওয়া যেতে পারে। বারবার সেজন্য ওটার উপরেই জোর দিচ্ছি। আচ্ছা দিনের শেষে তো সবাই মানুষ, যে প্রশ্নটা ছিলাম যে সারাদিনের এত নেগেটিভ কমেন্ট এত কিছু যদিও বা কিছু যায় আসে না, না কোথাও নেগেটিভ কথা, আমি ওগুলো পজিটিভ বলে মনে করি। ওগুলোই আমাকে ওগুলো আমাকে না না সবাই জানে, যারা আমার কাছের থেকে জানে। আপনি আমায় মনে করেন কি নারী বিদ্বেষী? তাহলে আপনি আমাকে দেখেছেন। দেখুন আমি সবাইকে বলেছিলাম, বইমেলায় 13 দিন ধরে বসেছিলাম, আমাদের যেহেতু এবার টেবিল ছিল, আমি একদম খোলাখুলি জানিয়েছিলাম বইমেলায় আছি 9 নম্বর গেটের সামনে লিটল ম্যাগাজিনের স্টলের ওখানে, আসুন না আপনারা, কথা হবে। হাতাহাতিও চাইলে করতে পারেন, গালাগাল চাইলে দিয়ে যান সামনাসামনি, কেউ আসেন। উল্টে আপনারা গেছেন, দেখেছেন কি পরিমাণ মহিলা আমার সঙ্গে এসেছেন, কথা বলেছেন, গল্প করেছেন, ছবি তুলেছেন, চা খেয়েছেন, এত আনন্দ করে কাটিয়েছি। তা যাদের মনে হচ্ছিল, মনে হয় এরম, তারাও তো অনেকে বইমেলায় নিশ্চয়ই এসেছেন, তা আমার কাছে আসতে পারতেন। আমার এটুকু ব্যক্তিগত বিশ্বাস আছে, যারা আমার সঙ্গে একবার মিশেছেন মেয়েরা, আমি ছেলেদের কথা ছেড়ে দিলাম, দেখুন আমি ছেলেদের জন্য কাজ করি, ছেলেরা তা বলতে পারেন, কিন্তু বহু ছেলে আমায় গালাগাল দেন। কালকে এক ভদ্রলোক বলছিলেন কী ব্যাপার, কী খবর, ফেসবুকে দেখছিলাম। এখন আজকে আবার কোন মহিলার মুন্ডুপাত করতে এসছেন, এখন না করুন, টাচউড, ওনার কিছু না হয়, আবার কোনো দিন ওনাকে না আমার কাছে আসতে হয়। ছেলেরাও আমায় গালাগাল দেন, তার মেন উদ্দেশ্য আমার মনে হয় মেয়েদের কাছে টিআরপি বাড়াতে চান, যে দেখুন আমি এই মহিলাকে কিরকম গালাগাল দিই, কারণ মেয়েরা আবার কেউ কেউ ওনাকে খুব ভালো বলবেন, আমার ধারণা এটাই। তা বহু ছেলেও তো আমায় গালাগাল দেন, তো তাতে আমার কিছুই আসে যায় না। কিন্তু মহিলা যারা আমাকে এরকম ভাবেন, আমার ব্যক্তিগত বিশ্বাস তারা যদি আমার সব কিছু দেখেন, আমার সব লেখা পড়েন, সব পডকাস্ট মন দিয়ে শোনেন, তাহলে তারা এটা বলবেন না। কারণ ওনাদের কী হয় বলুন তো, ওই পডকাস্টগুলো তো 3-4 মানে ধরুন 30 সেকেন্ড 40 সেকেন্ডের একটা রিল ছেড়ে দেয়, সেটা ওদের টিআরপিটা যাতে ভালো হয় তাই জন্য ওনারা ওইটুকু শুনেই সব কিছু বলতে থাকেন। আমার ফুল পডকাস্টগুলো শুনবেন, আমার ব্যক্তিগত অনুরোধ আপনাদের কাছে। ভালোর সংখ্যা এখনও 57 না হলেও 51 তো বটেই, তাই জন্য পৃথিবীটা চলছে। আমি কোনো দিন এরকম কথা বলি না, কারণ আমি তো এমন নয় যে ভীষণ বোকা একজন মানুষ। আর আমার ব্যক্তিগত বিশ্বাস, যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন, আমার সঙ্গে উঠা বসা করেন, আমাকে চেনেন অনেক বছর, যে সমস্ত মহিলারা, আমি পুরুষ ছেড়েই দিলাম, তারা জানেন আমি ঠিক কেমন। আমাদের একটা সমাজের সেরা নারী আছে 7ই মার্চ, প্রত্যেক বছর হয়, এটা সিজন 3। মানে আমি সেই সমস্ত মহিলাদের পুরস্কৃত করার চেষ্টা করি যারা সমাজে সত্যি আলো নিয়ে এসেছেন বা আলো নিয়ে আসছেন, সত্যিকারের এম্পাওয়ার্ড ওমেন। তারা সবাই আসেন, তারা পুরস্কৃত হন, থাকেন, এবং তার সঙ্গে বিগত বছরের নারীরাও আসেন। আপনারা সবাই স্বাগত সেখানে। যারা আমায় গালাগাল দেন তাদেরকেও জানিয়ে রাখছি, কাজে আমি কোনোদিনও নারী বিরোধী ছিলাম না, এবং নির্বিচারে পুরুষকে ভালো বলার পক্ষপাতীও নই। পুরুষের কোথায় কোথায় গণ্ডগোল সেটা বোধহয় আমার মতো করে কেউ জানে না, কারণ আমি 9 বছর ধরে তাদের নিয়ে ডিল করছি। প্রথম থেকে শেখানো উচিত একটা কথা, যে নির্বিচারে নারীকে সম্মান করতে হবে, এসব বোকা বোকা কথা না শিখিয়ে মানুষকে সম্মান করতে শেখান। যিনি সম্মানের যোগ্য না, তাকে সবাই এমনিই সম্মান করেন, সে নারী পুরুষ নির্বিশেষে তাকে দেখবেন সবাই সম্মান করেন, বলে দিতে হয় না। এই চেয়ে মানে বলে না, কেঁদে ভালোবাসা, মানে যে সোহাগ কেঁদে মান, এসব হয় না। সরি, যে মান কেঁদে সোহাগ, এসব হয় না। আপনি সম্মানের যোগ্য হলে আপনাকে সবাই সম্মান করবে। এই বোকা বোকা জিনিসগুলো ঢোকাবেন না। ছেলেদেরকেও শেখাবেন ব্যাড টাচ গুড টাচ। বহু ছেলে সেক্সুয়ালি অ্যাবিউজ বাচ্চা বয়সে, তাদের এগুলো পরবর্তীতে সাংঘাতিক ট্রমায় পরিণত হয়। ছেলেদেরকেও ব্যাড টাচ গুড টাচ শেখান, আর ছেলেদেরকে একটা ঠিকঠাক মানসিকতায় বড় করুন। ছেলেদেরকে ওই বিয়ে, সংসার, রেসপন্সিবিলিটি না শিখিয়ে বলুন তোর যা ভালো লাগে তুই সেটা করার চেষ্টা কর। আপনার ছেলে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই চায় না, আর্টিস্ট হতে চায়, হয়তো খেলাধুলা করতে চায়, হয়তো গান বাজনা করতে চায়, হয়তো ছবি আঁকতে চায়। সবার আগে এগুলো জানার চেষ্টা করুন, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সে কি হতে চায়। আপনার ছেলে হতে পারে মেকআপ আর্টিস্ট হতে চায়, ডান্সার হতে চায়, এসব জানার চেষ্টা করুন। আপনার অবদমিত বাসনা কামনা ছেলের উপর চাপিয়ে দেবেন না, বা মেয়ের ওপরেও। আগে জানা মেয়ের মাদেরকেও বলবো, মেয়েদেরকে না বিয়ে করে মাথা খাবেন না। বিয়েটা একটা মেয়ের আলটিমেট ডেস্টিনেশন হতেই পারে না, ছেলেরও নয়।
ওদেরকে ওদের জীবনটা বাঁচতে দিন। আগে সবার আগে নিজের পায়ে দাঁড়াতে দিন মেয়েদেরকে। মেয়েদের রোজগার নেসেসারি হোক, আগে নিজে রোজগার করবে, নিজের বাড়ি করতে বলুন, নিজের গাড়ি কিনতে বলুন, তারপরে সব দেখা যাবে। মেয়েরা এই যে সারাক্ষণ কাঁদুনি মেয়েদের নিজেদের বাড়ি হয় না, কেন হয় না? আগে চাকরি করো ভাই, 1 বেডরুম হলেও নিজের একটা ফ্ল্যাট কেনো, নিজের একটা গাড়ি করো, ছোট গাড়ি হলেও কেনো, তারপরে দেখা যাবে বিয়ে ফিয়ের কথা, ওসব পরে। নিজেদের ইনভেস্টমেন্ট তৈরি করো, নিজেদের ফিউচার প্ল্যান করো। বরের কি টাকা আছে, বাবার কি টাকা আছে, সেটা তোমার টাকা নয় কখনো। কেনই ভরসা থাকবে যে বাবার টাকা আমার টাকা, বরের টাকা আমার টাকা? না না, নিজের টাকা নিজের টাকা, কারুর টাকা কারুর টাকা নয়। আর ছেলেদেরকেও বলতে চাই এগুলো, বাবার বাড়ি আছে তো তাতে তোমার কি, সব নিজের তৈরি করো, সব কিছু নিজের। বিয়ে হলো ভালো, না হলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর সঙ্গে যে ঘটনাটা ঘটলো, ঘটলো না, অনেকদিন আগের ঘটনা ঘটেছিল, যে একজন মহিলা পুলিশ অফিসার ওনাকে ধরতে গেছিলেন, সেটা নিয়ে প্রচুর মিমও হয়েছিল, সেই বিষয়ে আপনি কি কারণ আমাদের অশিক্ষিত সমাজ, তাই জন্যে। ওনার সঙ্গে কেন, সবার সঙ্গে এটা হতে পারে। আমার কথা, কোনো পুরুষ পুলিশ অফিসার কি কোনো মহিলা পুলিশ অফিসারকে, মহিলাকে টাচ করতে পারেন? পারেন না তো, আমাদের তো নিয়ম নেই। ইভেন অ্যারেস্ট করতেও যেতে পারেন না। তাহলে কোনো মহিলা পুলিশ অফিসার কেন কোনো পুলিশকে টাচ করবেন? সেটা যেই হন না কেন, সেটা শুভেন্দু অধিকারীও হতে পারেন, অন্য কেউ হতে পারে। হওয়া তো উচিত নয়। তা উনি তো ভুল কিছু বলেননি। আমরা কেন মিন বানাই বলুন তো? আমরা অশিক্ষিত তাই। আবার এই যে বলেছিলাম একটু আগে, যে কোনো মহিলা বস যদি কোনো তার অধস্তন কাউকে বলেন, প্রস্তাব দেয় না, সে যদি সেটা ছেড়ে চলে আসে, তখন তাকে বন্ধুরা এরকম ভাবেই মিম বানায়। ইস, তুই, তোকে বললো আমাদের বললো না, তুই কি লাকি। এই হচ্ছে আমাদের শিক্ষার অভাব, এখানেই আমরা প্রবলেম। ঠিক কথা। যে সমস্ত পুরুষেরা বিশ্বাস করেন যে পুরুষদের কাঁদতে নেই, কাঁদবো না, এসব অনেক পুরোনো কথা হয়ে গেছে। মানে না, এখনো বিশ্বাস করেন, তারা বোকা। মানে তাদেরকে একটা তো মেসেজ দেওয়া দরকার, ওরা বোকা, তাই জন্য বিশ্বাস করেন এসব কথায়। আর যে মারা এগুলো শিখিয়ে ছেলেদের বড় করছেন, তারাও বোকা। পুরুষ আর নারী বলে কিছু হয় না, কান্না পেলে কাঁদতে হবে, দুঃখ পেলে চিৎকার করতে হবে, বলতে হবে। ওই জন্য আমি একটু আগে বললাম, ডায়ালগ ওপেন না হলে কিচ্ছু হবে না। আর মেয়েদেরকেও বলতে চাই, অসুবিধা হলে বলতে হবে, যেখানে অসুবিধা হবে সেখানে বলবেন। প্রতিবাদ ছাড়া কোনো ভাষা হতে পারে না, নারী পুরুষ উভয়ের জন্য। যার যেখানে অসুবিধা হচ্ছে বলবেন। কিন্তু একটা শিশু, মানে পক্সো যে পরিমাণ মেয়ে বাচ্চাদের, ছেলে, জানেন কি এটা ভারতবর্ষে 53% বয় চাইল্ড আর সেক্সুয়ালি অ্যাবিউজড? কারণ আপনারা জানেন না, তাই আমরা যারা কাজ করি আমরা জানি। বয় চাইল্ডরা কত, এই যে রাস্তার ধারে যে ধাবা, সেখানে কত পরিমাণ বয় চাইল্ডরা অ্যাবিউজ জানেন? এই যে পিস্টন ফাইল নিয়ে যে সবাই চিৎকার করছে, সেখানে পুরুষ শিশুদেরকেও কি করা হতো কেউ জানে? ভারতবর্ষে শুধু নয়, পৃথিবী জোড়া পিডোফিলিয়াতে সবচেয়ে বেশি আক্রান্ত ছেলেরা। মানে পর্নোগ্রাফিতে যে বাচ্চাদের নেয়, তাদের মধ্যে বাচ্চা ছেলে কত পরিমাণ লাগে জানেন? বিহারের গন্ডা ডান্সে, পশ্চিম এশিয়ার উটের দৌড়ে সব বাচ্চা ছেলে লাফাচ্ছে সবকিছু করে। খবর কে কতটুকু রাখেন? কেউ তো রাখেন না খবর। ঠিক কথা। আচ্ছা, এই যে নারীবাদী পুরুষবাদী, এই যে ট্যাগ দিয়ে দেয়, সেটা যেটা নিজের মতো দিয়ে চলে, মানে নারীদেরকে সবসময় একটা সমাজে নিচু স্তরে পুরুষ দেখা মানুষ তো হচ্ছে, সবচেয়ে বেশি নারীবাদী। ভারতবর্ষের মধ্যে বাংলায় তো সবচেয়ে বেশি ফেমিনিস্ট পুরুষ মানুষ তো সবচেয়ে বেশি ফেমিনিস্ট বাংলায়। আর যে বাবাদের মেয়েরা আছে তারা আরো বেশি ফেমিনিস্ট। আমরা কথা বলছিলাম নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে। এরকম আরো 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 অনেক গল্প শুনতে অবশ্যই চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।